ভারতের ককরোচ জনতা পার্টি বা সিজেপি নামটা শুনেই হয়তো আপনার মনে হতে পারে এটি কোনো পেস্ট কন্ট্রোল কোম্পানির বিজ্ঞাপন, কিন্তু না, এটি ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে কিনা সে প্রশ্ন বড় বড় করে আলোচনা হচ্ছে। গত 15ই মে ভারতের সুপ্রিম কোর্টে যখন গুরুত্বপূর্ণ মামলা শুনানি চলছিল, তখন কে জানতো যে একটি মাত্র শব্দ দেশের রাজনীতিতে ভূমিকম্প এনে ফেলবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানির সময় বেকার যুবকদের আরশোলা বা ককরোচ এবং সমাজের পরজীবী বা প্যারাসাইট বলে মন্তব্য করেছিলেন। আর সেই মন্তব্য বারুদের স্তূপে আগুনের ফুলকি হয়ে পড়ল, জন্ম হলো ভারতের সবচেয়ে আজব অথচ শক্তিশালী রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি। আসলে এমন একটি জীব যা চরম বৈরী পরিবেশও টিকে থাকতে পারে, তেমনি ভারতীয় এই ডিজিটাল দুনিয়ার আন্দোলনকেও দমাতে গিয়েও দমানো যাচ্ছে না। এই আরশোলা পার্টিকে ঘিরে এখন দেখা দিচ্ছে বিতর্ক। যারা এর সমর্থক তারা বলছেন, যারা ভাবতেন ভারতের তরুণ প্রজন্ম শুধু রিলস বানানো আর ওটিটি প্ল্যাটফর্মে পড়ে থাকে, তাদের জন্য এটি একটি বড় সড়ো ডিজিটাল চপেটাঘাত। কিন্তু এই ডিজিটাল সুনামিকে অনেকেই সহজ আর সিম্পল ভাবে দেখতে চান না, কারণ এরই মধ্যে ভারতের পাশের 3টি দেশে রাজনৈতিক সুনামি ঘটে গেছে, যার পেছনে ডিপ স্টেটের বড় সড়ো ভূমিকা আছে, সেটি এখন ওপেন সিক্রেট। ককরোচ পার্টির যে মূল খেলোয়াড়, তিনি আম আদমি পার্টির সাথে আগেই কাজ করেছেন, পড়াশোনা করেন আমেরিকাতে, তাই দুয়ে দুয়ে 4 মিলে অনেকেই অভিযোগ করছেন জর্জ সরোসের মতো ডিপ স্টেটের লোকজন এর পেছনে অর্থ ঢালছে ভারতের অবস্থা হয় বাংলাদেশের মতো নয়তো নেপালের মতো করার জন্য। আবার দেখা যাচ্ছে ককরোচ জনতা পার্টির ফলোয়ারদের অনেক অ্যাকাউন্টই বাংলাদেশি ও পাকিস্তানি। বিশেষ করে 2029 সালের নির্বাচনের আগে নরেন্দ্র মোদী আর অমিত শাহর অবস্থান নড়বড়ে করে দিতে চায় ডিপ স্টেট। প্রশ্ন হলো, যে ডিজিটাল সুনামিতে ফলোয়ার সংখ্যায় বিজেপি আর কংগ্রেস কুপকাত হয়ে গেল, সেটি কি সত্যি কোনো মেঘ না চাইতে বৃষ্টির মতো, নাকি এর পেছনে আছে গভীর কোনো ষড়যন্ত্র? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সব গল্পের একটা শুরু থাকে, আর ভারতের ককরোচ জনতা পার্টি গল্পের শুরু দেশটির সর্বোচ্চ আদালত থেকে। 2026 সালের মে মাসে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত একটি শুনানির সময় মন্তব্য করেন, দেশটির বেকার যুবকরা এখন ককরোচ বা আরশোলার মতো হয়ে গেছে, যারা কাজ না পেয়ে সোশ্যাল মিডিয়া ও আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে সিস্টেমের উপর হামলা চালাচ্ছে। প্রধান বিচারপতির মন্তব্যের ঠিক পরদিনই, অর্থাৎ গত 16ই মে, বোস্টন ইউনিভার্সিটির জনসংযোগের শিক্ষার্থী এবং রাজনৈতিক প্রচার কৌশলবিদ অভিজিৎ দীপক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি ব্যঙ্গাত্মক গুগল ফর্ম প্রকাশ করেন। তিনি ঘোষণা করেন, দেশের সমস্ত আরশোলাদের একতাবদ্ধ করার জন্য একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের জন্ম দেওয়া হয়েছে, যার নাম ককরোচ জনতা পার্টি। এর অফিসিয়াল স্লোগান হলো ভয়েস অফ দ্য লেজি অ্যান্ড আনএমপ্লয়েড, বা অলস ও বেকারদের কণ্ঠস্বর। সিজিপিতে যোগদানের জন্য 4 দফা যোগ্যতাও ঠিক করে দেওয়া হয়। প্রথম শর্তটি হলো, এই পার্টিতে যোগ দিতে হলে আপনাকে অবশ্যই বেকার হতে হবে, তা সে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে হোক, নিজস্ব পছন্দে হোক, কিংবা কোনো বিশেষ আদর্শগত কারণে হোক। অর্থাৎ বেকার ছাড়া এই পার্টিতে কেউ যোগ দিতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো, শারীরিকভাবে তাকে অলস হতে হবে, কিন্তু অলস হলো মস্তিষ্ক সার্বক্ষণিকভাবে দেশের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে চিন্তা করতে থাকবে। 3 নম্বর শর্ত হলো, আবেদনকারীকে হতে হবে ক্রনিক্যালি অনলাইন বা সার্বক্ষণিক ইন্টারনেট ব্যবহারকারী, যার অর্থ বাথরুমের বিরতি সহ দিনে কমপক্ষে 11 ঘন্টা ইন্টারনেটে সক্রিয় থাকতে হবে। সবশেষ শর্ত হলো, আবেদনকারীর মধ্যে থাকতে হবে পেশাদার আর্তনাদ বা সমাজ মাধ্যমে যে কোনো জ্বলন্ত ইস্যুতে অত্যন্ত তীক্ষ্ণ, সৎ এবং অর্থপূর্ণভাবে ক্ষোভ প্রকাশের যোগ্যতা। উন্মাদনা এতটাই তীব্র ছিল যে মাত্র 48 ঘন্টার মধ্যে 40,000-এর বেশি তরুণ এই সদস্য পদের জন্য আবেদন করে এবং কয়েকদিনের মধ্যে এই সংখ্যা 6 লাখের মাইলফলক ছুঁয়ে ফেলে। প্রধান বিচারপতি সূর্যকান্ত 16 মে একটি ব্যাখ্যা দিয়ে বলেন, তার মন্তব্যটি সংবাদ মাধ্যমে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে এবং তিনি মূলত ভিউ বা পরিচিতি পাওয়ার উদ্দেশ্যে ভুয়া ডিগ্রি নিয়ে পেশায় প্রবেশ করার চক্রকে উদ্দেশ্য করেছিলেন, দেশের প্রতিভাবান তরুণ সমাজকে নয়। তবে ততক্ষণে মিমের চাকা ঘুরতে শুরু করেছে। ককরোচ জনতা পার্টির অবিশ্বাস্য উত্থানের নেপথ্যে যিনি রয়েছেন, তিনি হলেন
30 বছর বয়সী তরুণ অভিজিৎ দীপক। তিনি মূলত মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে জনসংযোগ ও গণমাধ্যম বিষয়ে মাস্টার্স পাশ করেছেন। তবে রাজনৈতিক রণকৌশলের ময়দানে তিনি একেবারে আনকোড়া নন। 2020 থেকে 2023 সালের মধ্যে তিনি ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টির সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সক্রিয় প্রচার কৌশলী হিসেবে কাজ করেছেন। অভিজিৎ দীপক দাবি করেছেন সিজেপি কোনো ঐতিহ্যগত রাজনৈতিক দল হতে চায় না, বরং এটি একটি রাজনৈতিক ব্যঙ্গ ও অসন্তোষ প্রকাশের প্ল্যাটফর্ম, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে মাত্র 24 ঘন্টায় দাঁড় করানো হয়েছে। তবে ভারতের ছত্তিশগড়ের এম মুফাসসির এবং হরিয়ানার রোহিতকে জেলা পরিষদ সদস্য জয়দেব ডাগরের মতো স্থানীয় তরুণ নেতারা এই ব্যঙ্গাত্মক আন্দোলনকে মাঠ পর্যায়ে নিয়ে যাচ্ছেন। মে মাসে ভারতের ট্রেডমার্ক রেজিস্ট্রির পাবলিক পোর্টালে ককরোচ জনতা পার্টি নামে দুটি স্বাধীন ট্রেডমার্ক আবেদন জমা পড়েছে। দর্শক, সিজেপির উত্থান কোনো সাধারণ ফেসবুক গ্রুপের মতো ছিল না, এটি ছিল এক ডিজিটাল সুনামি। প্রধান বিচারপতির মন্তব্যের পর 16 মে অভিজিৎ দীপক এক্স হ্যান্ডেলে একটি কৌতুকপূর্ণ পোস্ট করেন। লেখেন, যদি সব আরশোলা একজোট হয় তবে কি হবে। মজার ছলে শুরু হওয়া এই ভাবনা 4 দিনের মধ্যে ভারতের রাজনীতিতে ভূমিকম্প এনে দিল। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো যেখানে দশকের পর দশক ধরে কোটি কোটি রুপি খরচ করে বিশালাকার আইটি সেল গড়ে তুলেছে, সেখানে সিজেপি মাত্র 5 দিনে ভারতের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় ডিজিটাল ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে ককরোচ জনতা পার্টির অফিসিয়াল হ্যান্ডেলটি মাত্র 5 দিনে 15 মিলিয়ন বা 1.5 কোটির বেশি ফলোয়ার সংগ্রহ করে রেকর্ড করেছে, যা পরবর্তীতে 19 মিলিয়নে গিয়ে ঠেকেছে। এই সংখ্যাটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং অন্যতম প্রাচীন দল কংগ্রেসের ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যার চেয়ে অনেক বেশি। দেখা যাচ্ছে বিজেপির ফলোয়ার সংখ্যা 88 লাখ আর বিরোধী দল কংগ্রেসের 1,33 লাখ। ভারতের তরুণরা এখন এআই দিয়ে তৈরি আরশোলার পোস্টার শেয়ার করছে, আরশোলার কস্টিউম পরে যমুনা নদী পরিষ্কার করছে, এমনকি গাড়িতে সিজেপির স্টিকারও লাগাতে শুরু করেছে। রাজনীতি মাঠের সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, বিজেপি বনাম সিজেপি, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়া একটি ভিডিও বার্তায় বলেন যে কুমির আর আরশোলার লড়াইয়ে তিনি গর্বের সাথে আরশোলাদের পাশে দাঁড়াতে চান। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র রসিকতা করে বলেন, তিনি অ্যান্টি ন্যাশনাল পার্টির কার্ডধারী সদস্য হওয়া সত্ত্বেও ককরোচ জনতা পার্টিতে যোগ দিতে চান। ককরোচ জনতা পার্টি কেবল মিম বানানোর জন্য আসেনি, তারা একটি 5 দফা ইশতেহার পেশ করেছে, যা রীতিমতো বৈপ্লবিক। এই দফাগুলো হলো, বিচারকদের অবসরের পর কোনো সরাসরি পদ নয়, বিশেষ করে সিজিআইদের রাজ্যসভার আসন দেওয়া যাবে না। 2, যদি ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম কাটা হয় তবে নির্বাচন কমিশনের সদস্যদের ইউএপিএ ধারায় গ্রেপ্তার করতে হবে। 3, সংসদে এবং মন্ত্রিসভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণ করতে হবে। বড় কর্পোরেটদের দ্বারা নিয়ন্ত্রিত মিডিয়া হাউসের লাইসেন্স বাতিল এবং প্রভাবশালী অ্যাঙ্করদের তদন্তের আওতায় আনতে হবে। 4, কোনো বিধায়ক বা সাংসদ দল পরিবর্তন করলে তাকে 20 বছরের জন্য রাজনীতি থেকে বহিষ্কার করা হবে। সবশেষ, নেট পরীক্ষার দুর্নীতি রোধ এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। দর্শক, এই আন্দোলনের উত্থান নিয়ে এখন ভারত জুড়ে চলছে বিতর্ক। আমাদের মুদ্রার 2 পিঠই দেখা জরুরি। এই আন্দোলনটি কি নিছক তরুণদের মনের জ্বালা, নাকি এর পেছনে অন্য কোনো বড় শক্তির হাত রয়েছে? বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি ভারতের তরুণ প্রজন্মের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। পেপার লিকের কারণে যখন লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, তখন সিস্টেমের প্রতি এই অশ্রদ্ধা স্বাভাবিক। ভারতের স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার 29.1%, যা সাধারণ অশিক্ষিত বেকারদের চেয়ে 9 গুণ বেশি। সিজেপির জন্মের ঠিক আগেই নেট ইউজি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে 2.5 কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। হ্যাঁ মে হু ককরোচ গানটিকে ছাত্ররা রাজপথে নেমে আসে। এসব কারণে ককরোচ দলের সমর্থকরা মনে করেন ককরোচ জনতা পার্টি কোনো একক নেতার উপর নির্ভরশীল নয়, এটি একটি ফেসলেস ম্যাস মুভমেন্ট বা মুখবিহীন জন আন্দোলন। তারা রাজপথে নেমে দাঙ্গা করার বদলে ডিজিটাল স্পেসে সরকারকে জবাবদিহিতার কাজ করে তুলছে। অন্যদিকে ককরোচ জনতা পার্টির বিরোধীরা এবং অনেক
কনস্পিরেসি থিওরিস্ট কিছু গুরুতর প্রশ্ন তুলেছেন। তাদের দাবি এটি আসলে ভারতের স্থিতিশীলতা নষ্ট করার জন্য একটি বিদেশি ষড়যন্ত্র। তাদের যুক্তি হলো, আন্দোলনের মূল কাণ্ডারি অভিজিৎ দীপক আমেরিকায় বসে আছেন এবং তিনি আগে আম আদমি পার্টির সাথে যুক্ত ছিলেন। তার মানে দলের প্রতিষ্ঠাতা আমেরিকায় বসে রিমোট কন্ট্রোলে ভারত কাঁপানোর চেষ্টা করছেন। কেন? যেমনটা বাংলাদেশের জুলাই আন্দোলনে মোহাম্মদ